শরতের হালকা হিমের ছোঁয়া লেগেছে কলকাতার অলিতে গলিতে। শিউলি ফুলের গন্ধে আকাশ বাতাস ভ্রম করছে। কিন্তু কবিতার মনে আজ এক অদ্ভুত বিষণ্ণতা। আজ তার স্বামী অর্ক 3 মাসের জন্য অফিসের কাজে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে। বিয়ের মাত্র 4 মাস হয়েছে। এই অল্প সময়ে অর্কর সাথে তার যে নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে, তা ছেড়ে একা থাকা কবিতার জন্য পাহাড় সমান কঠিন। কবিতা এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে, শান্ত, চাঞ্চলতাহীন স্বভাবের। অর্কর বাবা অর্থাৎ কবিতার শ্বশুর মশাই বিমল বাবু কবিতার বাবার পুরনো বন্ধু। সেই সূত্রেই এই বিয়ে। বিমলবাবু মানুষ হিসেবে বেশ গম্ভীর্যপূর্ণ, কিন্তু কবিতার প্রতি তার ব্যবহার সবসময়ই স্নেহময় ছিল। শ্বশুরবাড়িতে শাশুড়ি মা, ভাসুর আর যাও আছে, সবাই তাকে খুব ভালোবাসে। বিশেষ করে তার যা সুচরিতা কবিতার সাথে একদম নিজের বোনের মতো মেশে। অর্ক চলে যাওয়ার দিন সকালে কবিতার চোখ বারবার ভিজে আসছিল। অর্ক তাকে সান্ত্বনা দিয়ে বলল, আরে পাগল, মাত্র তো 3 মাস, ভিডিও কলে তো কথা হবেই। আর মা বাবা বৌদি সবাই তো আছে তোমার সাথে। কবিতা মাথা নেড়ে সায় দিলেও মনের ভেতরটা কেমন যেন কু গাইছিল। অর্ক চলে যাওয়ার পর বাড়িটা যেন হঠাৎ করে বড় বেশি নিঝুম হয়ে গেল। প্রথম কয়েকদিন সুচরিতা আর তার মেয়ে মিমি কবিতাকে হাসি খুশি রাখার চেষ্টা করলো, কিন্তু আসল সমস্যা শুরু হলো 10ম দিন থেকে। কবিতার একটা পুরনো অভ্যাস ছিল, রাতে শোয়ার আগে 1 কাপ চা খাওয়া। সুচরিতা সবার ঘরে ঘরে চা পৌঁছে দিত। সেদিন রাতেও কবিতা চা খেয়ে শুয়ে পড়েছিল, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর তার শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করতে লাগলো। আয়নার সামনে দাঁড়িয়ে সে চমকে উঠল। তার 2 হাতে আর গলায় হালকা লাল রঙের কিছু দাগ। মনে হচ্ছে কেউ যেন আলপনা দিয়ে দিয়েছে। সাথে একটা তীব্র কড়া গন্ধ, অনেকটা ব্যথানাশক মলমের মতন। কবিতা ভাবল, হয়তো ঘুমের ঘোরে সে নিজেই কোথাও হাত ঘষে ফেলেছে, বা সুচরিতার মেয়ে মিমি কোনো দুষ্টুমি করেছে। কিন্তু মনের কোণে একটা খটকা থেকেই গেল। সে রাতে বিমলবাবু কবিতার ঘরে এলেন, হাতে একটা মলমের টিউব। তিনি বললেন, বৌমা, শুনলাম তোমার শরীরটা ভালো নেই, কোমরে খুব ব্যথা। এসো, আমি একটু মালিশ করে দেই। তোমার শাশুড়িও এই রকম করতো, আমি মালিশ করে দিলেই সে আরাম পেত। কবিতা প্রথমে খুব ইতস্তত করছিল। শ্বশুর মশাইয়ের হাতে মালিশ নেওয়াটা তার কাছে অস্বস্তিকর ছিল, কিন্তু বিমলবাবুর অমায়িক ব্যবহারের সামনে সে না বলতে পারল না। বিমলবাবু যখন মালিশ করছিলেন, কবিতার চোখে এক অদ্ভুত তন্দ্রা নেমে এলো। সে বুঝতে পারল না কখন সে গভীর ঘুমে তলিয়ে গেল। সেই ঘুমের ঘোরে সে অনুভব করল না যে তার চারপাশের বাতাস ধীরে ধীরে ভারী হয়ে উঠেছে এক অশুভ রহস্যে। পরদিন সকালে যখন কবিতার ঘুম ভাঙল, তার মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল। জানালার পর্দা ঠেলে ভোরের আলো ঘরে ঢুকলেও তার চোখের সামনেটা যেমন ঝাপসা দেখাচ্ছিল। সে বিছানা ছেড়ে ওঠার চেষ্টা করলো, কিন্তু অদ্ভুতভাবে তার সারা শরীর অবশ হয়ে যাচ্ছে। পা ফেলতে গিয়ে সে টাল সামলাতে পারল না। আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই কবিতার বুকটা ধক করে উঠল। আজকের লাল দাগগুলো গতদিনের চেয়েও গাঢ়। শুধু হাতে নয়, তার পিঠের দিকেও লম্বাটে আঁকাবাঁকা লাল রঙের চিহ্ন, যেন কেউ কাঁচা রক্ত দিয়ে শরীরে কিছু লিখে দিয়েছে। আর সেই সাথে সাথে তীব্র উগ্র গন্ধ, যেটা কাল রাতে শ্বশুরমশাই বিমলবাবু লাগিয়ে দিয়েছিলেন। কবিতা দ্রুত বাথরুমে গিয়ে
গায়ের ওপর জল ঢাললো। অবাক হয়ে দেখলো জল লাগার সাথে সাথে লাল রংগুলো ধুয়ে যাচ্ছে, অনেকটা সস্তার লিপস্টিক বা আবিরের মতো। কিন্তু রং ধুয়ে গেলেও শরীরের ভেতরের সেই ক্লান্তি আর ব্যথাটা যেন কিছুতেই যাচ্ছিল না। সকালে জলখাবারের টেবিলে কবিতা খুব চুপচাপ ছিল। সুচরিতা বৌদি হাসি মুখে পরোটা পরিবেশন করতে করতে জিজ্ঞেস করলো, কি রে কবিতা, মুখটা এমন শুকনো কেন? কাল রাতে ঘুম হয়নি ঠিক করে? কবিতা আমতা আমতা করে বলল, না বৌদি, শরীরটা কেমন যেন ভার ভার লাগছে। বিমলবাবু তখন খবরের কাগজ পড়ছিলেন। তিনি চশমার ওপর দিয়ে কবিতার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আরে অর্ক কাছে নেই তো, তাই মনটা খারাপ। আমি তো কাল রাতেই বললাম ওই মলমটা খুব কাজের, আজ রাতেও লাগিয়ে দেব, দেখবে সব ক্লান্তি চলে যাবে। বিমল বাবুর সেই হাসির আড়ালে কবিতা আজ প্রথমবার এক অদ্ভুত শীতলতা অনুভব করলো। কেন জানি না তার মনে হলো এই স্নেহময়ী ব্যবহারের আড়ালে কোনো গোপন উদ্দেশ্য লুকিয়ে আছে। সারাদিন কবিতা বাড়ির কাজে মন দিতে পারল না। সে বারবার নিজের ঘরের ড্রয়ারগুলো খুঁজছিল। হঠাৎ তার নজরে পড়ল যে যেই ব্যথানাশক মলমের টিউবটা সে আগে ব্যবহার করত, তার পাশে আরো 3-4টে নতুন টিউব রাখা, কিন্তু সেইগুলোর মোড়ক একটু আলাদা। গন্ধটাও সাধারণ মলমের চেয়ে অনেক বেশি কড়া, অনেকটা ওষুধের সাথে কোনো রাসায়নিক মেশানো গন্ধ। দুপুরের দিকে সুচরিতা যখন মিমিকে নিয়ে ছাদে গেল, কবিতা পা টিপে টিপে শ্বশুর মশাইয়ের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটা সামান্য ফাঁক ছিল। সে দেখল বিমলবাবু কারোর সাথে ফোনে কথা বলছেন। তার গলার স্বর নিচু কিন্তু অত্যন্ত গম্ভীর। বিমলবাবু বলছিলেন, হ্যাঁ বাবা, কাল রাতে কাজ হয়েছে, তবে ওষুধটা একটু বেশি কড়া হয়ে গিয়েছিল মনে হয়। ও সকালে খুব ঝিমিয়েছিল, আর 2-3 রাত করলেই কি পুরোপুরি ও আমার বশে আসবে? হ্যাঁ, লাল তিলকটা আমি লাগিয়েছি আপনার কথা মতো। কবিতার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিলক? বশ করা? বাবা, তার মানে কি শ্বশুর মশাই কোনো তান্ত্রিকের পাল্লায় পড়েছে, নাকি তিনি নিজেই কোনো তান্ত্রিক সাধনা করছেন যার বলি হচ্ছে কবিতা? তার মনে পড়ল অর্কর কথা। অর্ককে কি সব জানানো উচিত? কিন্তু অর্ক কি তার নিজের বাবার বিরুদ্ধে এই কথাগুলো বিশ্বাস করবে? কোনো প্রমাণ ছাড়া শ্বশুর মশাইকে দোষারোপ করলে হিতে বিপরীত হতে পারে। সেই রাতে সুচরিতা যখন চা নিয়ে এলো, কবিতা খুব সতর্ক হয়ে গেল। সে লক্ষ্য করল চায়ের কাপের নিচে সামান্য সাদাটে তলানি পড়ে আছে। সে চা না খেয়ে জানালা দিয়ে বাইরে ঢেলে দিল। তারপর বিছানায় শুয়ে ঘুমের ভান করে পড়ে রইল। রাত বাড়ার সাথে সাথে বাড়ির নিস্তব্ধতা যেন গ্রাস করছিল তাকে। ঘড়ির কাঁটায় তখন রাত 12টা। হঠাৎ কবিতার ঘরের দরজা খিল খোলার মৃদু শব্দ হলো। কবিতা চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করলো। যে অনুভব করলো কেউ একজন তার বিছানার খুব কাছে এসে দাঁড়িয়েছে। সেই তীব্র ওষুধের গন্ধটা তার নাকে এলো। তারপর কেউ একজন ঠান্ডা হাতে তার কপালে আর হাতে সেই লাল রঙের প্রলেপ দিতে শুরু করলো। কবিতার ইচ্ছে করছিল চিৎকার করে উঠতে, কিন্তু সে জানতো সত্যটা জানতে হলে তাকে আরো ধৈর্য ধরতে হবে। কবিতা বিছানায় মরার মতন পড়ে রইল। তার শরীরের প্রতিটি কোষ চাইল চিৎকার করে উঠে বসতে, কিন্তু সে জানতো এই মুহূর্তে ধরা পড়লে সে কোনোদিনই এই চক্রান্তের মূলে পৌঁছতে পারবে না।
সে অনুভব করল কেউ একজন তার শাড়ির আঁচল সরিয়ে পিঠে তার কোমরে সেই ঠান্ডা আঠালো লাল রঙের প্রলেপ দিচ্ছে। সাথে বিড়বিড় করে কিছু একটা মন্ত্র উচ্চারণ করা হচ্ছে। সেই কণ্ঠস্বর আর কারোর নয়, স্বয়ং বিমলবাবুর, তার পরম শ্রদ্ধেয় শ্বশুরমশাই। বিমলবাবু একসময় ঘর থেকে বেরিয়ে গেলেন। কবিতা আরো কিছুক্ষণ অপেক্ষা করে উঠে বসল। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। সে আয়নার সামনে গিয়ে দেখল তার কপালে এক বিশাল লাল তিলক, আর দু হাতে রক্তবর্ণের আলপনা আঁকা। গন্ধে ঘরটা যেন এক শ্মশানপুরীতে পরিণত হয়েছে। কবিতা বুঝতে পারল তাকে প্রতি রাতে যে চা দেওয়া হয় তাতে কোনো শক্তিশালী ঘুমের ওষুধ মেশানো থাকে। আজ সে চা খায়নি বলেই জেগে থাকতে পেরেছে। পরদিন সকালে কবিতা আর চুপ থাকতে পারল না। সে ঠিক করলো তার যা সুচরিতা বৌদিকে সব বলবে। সুচরিতা অনেক দিনই এই বাড়িতে আছে, সে নিশ্চয়ই কিছু জানে। দুপুরে যখন সবাই বিশ্রাম নিচ্ছিল, কবিতা সুচরিতার ঘরে গিয়ে ঢুকলো। কবিতা ধরা গলায় বলল, বৌদি, আমার একটা কথা বিশ্বাস করবে? গত কয়েক রাত ধরে আমার ঘরে কেউ আসছে। এই লাল দাগগুলো নিজে থেকে হচ্ছে না, কেউ এঁকে দিয়ে যাচ্ছে। সুচরিতা প্রথমে অবাক হলো, তারপর দীর্ঘশ্বাস ফেলে কবিতার হাত ধরল। তার চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক। সুচরিতা কিন্তু নিচু স্বরে বলল, কবিতা, আমি জানি তুই কি বলছিস। মা অর্থাৎ তোর শাশুড়ি মারা যাওয়ার পর থেকেই বাবা কেমন যেন বদলে গেছেন। উনি এক তান্ত্রিকের খপ্পরে পড়েছেন। মা মারা যাওয়ার আগে বাবার সাথে খুব ঝগড়া হয়েছিল। বাবা মনে করেন তান্ত্রিকের দেওয়া এই লাল তিলক আর ওষুধের প্রলেপ দিয়ে বাড়ির লক্ষ্মীকে বেঁধে রাখা যায়। আমি প্রতিবাদ করেছিলাম বলে আমাকে একবার ঘরবন্দি করে রাখা হয়েছিল। তোকে সাবধান করার সাহস পাচ্ছিলাম না রে। কবিতার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তার মানে সুচরিতা সব জেনেও মুখ বুঝেছিল। সুচরিতা আরও বলল, আজ রাতে ওই তান্ত্রিক এই বাড়িতে আসবে। বাবা আজ বড় কোনো ক্রিয়া করবেন। তুই খুব সাবধানে থাকিস কবিতা। অর্ককে কি জানানো যায় না? কবিতা মাথা নাড়ল। অর্ক তার বাবাকে দেবতার মতন ভক্তি করে। কোনো অকাট্য প্রমাণ ছাড়া সে কিছুতেই বিশ্বাস করবে না। কবিতা ঠিক করলো সে নিজেই প্রমাণ জোগাড় করবে। তার কাছে একটা পুরনো ডিজিটাল ক্যামেরা ছিল। সে স্থির করলো সেটাকে বইয়ের তাকে এমনভাবে লুকিয়ে রাখবে যাতে রাতের সব দৃশ্য রেকর্ড হয়। রাত বাড়ার সাথে সাথে বাড়ির আবহাওয়াও ভারী হয়ে উঠল। আজ রাতে সুচরিতা চা নিয়ে আসেনি, খোদ বিমলবাবু চা নিয়ে এলেন। নাও বৌমা, চাটা খেয়ে নাও, শরীরটা ভালো লাগবে। বিমলবাবুর চোখে আজ এক অদ্ভুত চমক। কবিতা চা নিল, কিন্তু বিমলবাবু ঘর থেকে বেরোনোর সাথে সাথেই তা জানালার বাইরে ফেলে দিল। এরপর সে ক্যামেরাটা চালু করে বইয়ের ফাঁকে লুকিয়ে রেখে বিছানায় শুয়ে পড়ল। রাত ঠিক 1:30। ঘরের দরজা ধীরে ধীরে খুলে গেল। বিমলবাবু একাই নন, তার সাথে দীর্ঘকায় এক ব্যক্তি ঘরে ঢুকলেন। লোকটার পরনে কালো আলখাল্লা, গলায় মানুষের হাড়ের মালা আর কপালে সিঁদুরের বিশাল প্রলেপ। এই সেই তান্ত্রিক। তান্ত্রিক কবিতার শিয়রে এসে বসল। তার শরীর থেকে মরা পোড়া গন্ধ বেরোচ্ছিল। বিমলবাবু হাত জোড় করে পাশে দাঁড়িয়ে বললেন, বাবা, আজই কি সেই দিন? ও কি পুরোপুরি আমার অজ্ঞাবহ হবে? তান্ত্রিক এক কর্কশ হাসি ঘর কাঁপিয়ে তুলল।
হ্যাঁ বিমল, আজ এই মেয়ের শরীরের রক্ত আর এই তিলকের শক্তি মিলে ওকে তোমার পুতুল বানিয়ে দেবে। ও অর্ককে ভুলে তোমার শুধু তোমার হয়ে থাকবে। তোমার যৌবন ফিরে আসবে এই মায়ার খেলায়। কবিতার রক্ত হিম হয়ে গেল। তার নিজের শ্বশুরমশাই তাকে পুত্রবধূ নয়, বরং এক লালসার ও কুসংস্কারের শিকার বানাতে চাইছেন। তান্ত্রিক তার ঝুলি থেকে একটা ধারালো ছুরি বার করল। কবিতা বুঝতে পারল এবার তাকে জেগে উঠতেই হবে, নয়তো আর কোনোদিন সকাল দেখা যাবে না। তান্ত্রিকের হাতের সেই ধারালো ছুরির ঝিলিক দেখে কবিতার বুকের ধড়ফড়ানিটা যেন গলায় এসে ঠেকেছে। সে বুঝতে পারল আর এক মুহূর্ত দেরি করলে হয়তো এই ছুরি তার রক্ত দিয়ে কোনো এক পিশাচ সাধনার পূর্ণতা দেবে। বিমলবাবু তৃষ্ণতার সাথে চোখে তাকিয়ে আছেন, যেন তিনি কোনো এক অলৌকিক শক্তির প্রত্যাশায় উন্মাদ হয়ে গেছেন। তান্ত্রিক যখন কবিতার হাতের কাছে ঝুঁকে এলো, কবিতা হঠাৎ করেই এক ঝটকায় উঠে বসলো। তার এই আকস্মিক জেগে ওঠায় বিমলবাবু আর তান্ত্রিক দুজনেই কয়েক মুহূর্তের জন্য পাথর হয়ে গেছেন। কবিতা বিছানার পাশে রাখা জলের জগটা সজোরে তান্ত্রিকের মুখে লক্ষ্য করে ছুঁড়ে মারল। তান্ত্রিক সামলাতে না পেরে টাল খেয়ে পড়ে গেল। বৌমা, তুমি তুমি জেগে গেছো? বিমলবাবুর গলার স্বর কাঁপছে, কিন্তু সেই কাঁপা স্বরে স্নেহের লেশ মাত্র নেই। আছে ধরা পড়ে যাওয়ার এক হিংস্র আতঙ্ক। কবিতা চিৎকার করে উঠল, আপনি ছি! বাবা হয়ে নিজের ছেলের বউয়ের সাথে এই নোংরামি করতে আপনার হাত কাঁপলো না? এই তান্ত্রিকের কথায় আপনি আমাকে শেষ করে দিতে চাইছেন? বিমলবাবু হঠাৎই শান্ত হয়ে গেলেন। তার চোখের চাউনি বদলে গেল। তিনি হিসিয়ে বললেন, তুমি বড় বেশি বুঝে ফেলেছ কবিতা। এই তান্ত্রিক বাবা বলেছেন তুমি অর্ককে ভুলে আমার অনুগত হয়ে থাকবে, আমার একাকিত্ব ঘোচাবে। তুমি তো এই বাড়ির অংশ, তবে বাধা দিচ্ছ কেন? কবিতা আর কথা না বাড়িয়ে ঘরের দরজা ঠেলে বাইরে পালানোর চেষ্টা করলো, কিন্তু বিমলবাবু তার হাত শক্ত করে চেপে ধরলেন। তান্ত্রিক ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। সে তার ঝুলি থেকে একটা পাউডার বের করে কবিতার দিকে ছুঁড়ে দিল। এক নিমিষেই কবিতার চোখ মুখ জ্বলে উঠল। এক ঝিমঝিম করা আচ্ছন্নতা তাকে ঘিরে ধরল, কিন্তু কবিতা হার মানল না। সে শরীরের সবটুকু শক্তি দিয়ে বিমল বাবুকে ধাক্কা দিয়ে দৌড়ে দোতলার বারান্দায় চলে এলো। সেখানে সুচরিতা বৌদি দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল। কবিতা সুচরিতার হাত ধরে বলল, বৌদি আমাকে বাঁচাও, তোমার ফোনটা দাও, আমাকে অর্কর ফোনে ফোন করতে হবে। সুচরিতা চোখের জল মুছে ফিসফিস করে বলল, কবিতা, বাবা সব ফোন কেড়ে নিয়েছেন, বাড়ির ল্যান্ডলাইনও কেটে দিয়েছে, কিন্তু তুই পালা, পেছনের সিঁড়ি দিয়ে বাগানে বেরিয়ে যা, আমি ওদের আটকে রাখার চেষ্টা করছি। কবিতা অন্ধকারের মধ্যে বাগানের দিকে ছুটল। তার হাতে তখন সেই ডিজিটাল ক্যামেরা ধরা ছিল, যা সে বিছানা থেকে তুলে নিয়েছিল। ওটাই তার একমাত্র অস্ত্র। ওখানেই লুকিয়ে আছে বিমলবাবুর সব পৌশাচিক প্রমাণ। বাগানের পাঁচিল টপকে সে রাস্তায় এলো। রাত তখন 2:30। রাস্তা জনমানবহীন। কবিতার মনে পড়ল বাগানের এক কোণে অর্কর একটা পুরনো ল্যাপটপ আর ডঙ্গল লুকানো থাকতো, যা দিয়ে অর্ক মাঝে মাঝে অফিসের কাজ করত। সে কোনো ক্রমে সেটা খুঁজে বের করলো। সে জানে ফোন করলে হয়তো বিমলবাবু ট্র্যাক করতে পারেন, কিন্তু ইন্টারনেটের মাধ্যমে ভিডিওটা অর্কর কাছে পাঠাতে পারলে তবেই মুক্তি। সে কাঁপতে কাঁপতে ল্যাপটপ খুলল। ভিডিও
ফাইলটা আপলোড হতে যেন অনন্তকাল সময় নিচ্ছে। ওদিকে বাড়ির ভেতরে টর্চের আলো দেখা যাচ্ছে। বিমলবাবু আর তান্ত্রিক তাকে খুঁজতে বেরিয়েছেন। ঠিক তখনই ইন্টারনেটের সিগন্যাল কমে গেল। কবিতা ডুকরে কেঁদে উঠল। অর্ক, প্লিজ একবার দেখো, আমাকে বাঁচাও। ভিডিওটা যখন 99% গিয়ে আটকে আছে, ঠিক তখনই তার পেছনে ঝোপঝাড়ের শব্দ হলো। কবিতা পেছনে ফিরতেই দেখলো বিমলবাবু দাঁড়িয়ে আছেন, হাতে একটা লোহার রড। অনেক হয়েছে কবিতা, এবার সব শেষ হবে। বিমলবাবু রডটা উঁচিয়ে ধরলেন। ঠিক সেই মুহূর্তে ল্যাপটপের স্ক্রিনে ভেসে উঠল আপলোড সাকসেসফুল। কবিতা এক মুহূর্তের জন্য হাসলো, কারণ সে জানে এখন তাকে মেরে ফেললেও বিমলবাবুর মুখোশ আর ঢাকা থাকবে না। লোহার রডটা যখন বিমলবাবু কবিতার মাথার ওপর উঁচিয়ে ধরছেন, ঠিক সেই মুহূর্তে দূরে একটা গাড়ির হেডলাইটের আলো বাগানের পাঁচিলে এসে পড়ল। বিমলবাবু থমকে গেলেন। ঝোপের আড়ালে লুকানো ল্যাপটপটা তখনও টিমটিম করে জ্বলছে। কবিতা কাঁপতে কাঁপতে পেছনের দিকে সরে যাচ্ছিল। অর্কর কাছে ভিডিওটা পৌঁছে গেছে, কিন্তু অর্ক কি এই মাঝরাতে সেটা দেখবে? হঠাৎ বিমলবাবুর ফোনের রিংটোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল অর্কর নাম। বিমলবাবু রডটা নামিয়ে ফোনটা ধরলেন, গলার স্বর স্বাভাবিক করে চেষ্টা করলেন। বললেন, হ্যাঁ বাবা অর্ক, এত রাতে? ফোনের ওপর থেকে অর্কর গলা শোনা গেল না, কিন্তু বিমলবাবুর মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। তিনি তোতলাতে শুরু করলেন, না বাবা, না, তুমি ভুল দেখছো। ওটা ওটা তো কবিতা তো ঘুমাচ্ছে। অর্ক ফোনটা কেটে দিল। বিমলবাবু বুঝতে পারলেন খেলা শেষ। তিনি পাগলের মতো কবিতার দিকে ধেয়ে এলেন ল্যাপটপটা কেড়ে নিতে, কিন্তু কবিতা তৎক্ষণে চিৎকার করে বাগানের গেটের দিকে ছুটছে। গেটের সামনে একটা ট্যাক্সি এসে থামল। দরজা খুলে বেরিয়ে এলো অর্ক। তার হাতে ফোন, চোখে জল আর প্রচন্ড রাগ। সে ব্যাঙ্গালোরের থেকে সরাসরি এয়ারপোর্টে গিয়েছিল একটা জরুরি মিটিং বাতিল করে, আর ট্যাক্সিতে বসে বসেই সে কবিতার পাঠানো সেই ভয়াবহ ভয়ঙ্কর ভিডিওটা দেখেছিল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে তার নিজের বাবা তান্ত্রিককে নিয়ে কবিতার ঘরে ঢুকে কি পৈশাচিক কাজ করছেন। অর্ক কবিতাকে জড়িয়ে ধরল। কবিতা তখন কান্নায় ভেঙে পড়েছে। অর্ক বিমলবাবুর দিকে এগিয়ে গিয়ে চিৎকার করে উঠল, বাবা, তুমি এটা করতে পারলে? মা মারা যাওয়ার পর তোমাকে আমরা দেবতার মতন ভক্তি করতাম, আর তুমি এই তান্ত্রিকের পাল্লায় পড়ে নিজের বাড়ির সম্মান ধুলোয় মিশিয়ে দিলে। বিমলবাবু তখনও হার মানতে নারাজ। তিনি কাঁপতে কাঁপতে বললেন, অর্ক, তুই বুঝবি না। এই তান্ত্রিক বাবা বলেছেন কবিতা তোর জন্য অশুভ। ওকে আমার বশে রাখলে তবেই এই বাড়ির উন্নতি হবে। আমি তো তোর ভালোর জন্যই। চুপ করো, অর্ক গর্জে উঠল। নিজের লালসা আর কুসংস্কারের জন্য আমার ভালোর নাম দিচ্ছ? আমি সব দেখেছি। তুমি কবিতাকে নেশার ওষুধ খাইয়ে অজ্ঞান করতে, ওর শরীরে ওই জঘন্য দাগ দিতে, তান্ত্রিকের কথায়। অর্ক বাড়ির ভেতরে ঢুকলো, দেখলো তান্ত্রিক পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করছে। অর্ক আর ট্যাক্সি ড্রাইভার মিলে তান্ত্রিককে ধরে ফেললো। ওদিকে সুচরিতা বৌদি ওপর থেকে নেমে এসে সব সত্যি বলতে শুরু করলো, কিভাবে বিমলবাবু তাকেও ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রেখেছিলেন। বাড়ির ভেতরে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। অর্ক ল্যান্ডলাইন থেকে পুলিশকে ফোন করলো। বিমলবাবু তখন বারান্দায় এক কোণে বসে হাউ হাউ করে কাঁদছেন।
তার সাজানো সংসার, বাগান, তার সম্মান সব যেন এক নিমিষেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। অর্ক কবিতার দিকে তাকিয়ে বলল, কবিতা, আমাকে ক্ষমা করে দাও। আমি ভাবতেও পারিনি আমার অনুপস্থিতিতে আমার আপন মানুষগুলোই তোমার জন্য যমদূত হয়ে দাঁড়াবে। কবিতা শুধু অর্কর হাতটা শক্ত করে ধরল। সে জানতো আজ রাতটা তাদের জীবনের দীর্ঘতম রাত ছিল, কিন্তু ভোরের আলো এবার ফুটতে শুরু করেছে। তবে গল্পের শেষটা তখনও বাকি ছিল, কারণ বিমলবাবুর এই পাপের প্রায়শ্চিত্ত কিভাবে হবে তা তখনও অনিশ্চিত। পুলিশের সাইরেনের শব্দে নিস্তব্ধ পাড়াটা হঠাৎ সজাগ হয়ে উঠল। বিমলবাবুর দীর্ঘদিনের জমানো অভিজ্ঞতা আর সম্মানের মুখোশটা যেন মুহূর্তের মধ্যে পুলিশের জিপের হেডলাইটের আলোয় যেন চুরমার হয়ে গেল। পুলিশ এসে তান্ত্রিককে হাতকড়া পরালো। তার ঝুলি থেকে উদ্ধার হলো সেই নিষিদ্ধ মাদক মিশ্রিত লাল মলম এবং সম্মোহনী পাউডার। তান্ত্রিক স্বীকার করল যে সে বিমলবাবুকে ভয় দেখিয়ে এবং যৌবন ফিরিয়ে দেওয়ার লোভ দেখিয়ে বিপুল টাকা হাতিয়ে নিচ্ছিল এবং কবিতাকে তার পুতুল বানানোর ষড়যন্ত্র করছিল। বিমলবাবু পুলিশের সামনে কান্নায় ভেঙে পড়লেন। তিনি অর্কর পা জড়িয়ে ধরে বললেন, আমাকে জেলে দিস না বাবা, আমি লোকলজ্জার মুখে পড়ে শেষ হয়ে যাব। আমাকে ক্ষমা করে দে। ক্ষমা করো কবিতা। কবিতা বিমলবাবুর দিকে তাকালো। তার চোখে তখন ঘৃণা নয়, বরং এক গভীর করুণা। সে ধীর স্বরে বলল, বাবা, আপনি শুধু আমাকে অপমান করেননি, আপনি আপনার মৃত স্ত্রী আর নিজের ছেলের বিশ্বাসকেও খুন করেছেন। সে সম্মান হারানোর ভয়ে আপনি আজ কাঁদছেন। সেই সম্মান আপনি নিজের হাতেই পুড়িয়ে ফেলেছেন। অর্ক কঠোর সিদ্ধান্ত নিল। সে পুলিশকে জানালো যে সে তান্ত্রিকের বিরুদ্ধে মামলা লড়বে, কিন্তু তার বৃদ্ধ বাবাকে জেলের ঘানি টানাতে চায় না। তবে শর্ত একটাই, বিমল বাবুকে এই বাড়ি ছেড়ে দূর সম্পর্কিত কোনো আত্মীয়র বাড়ির কাছে গিয়ে থাকতে হবে, যেখানে কোনো তান্ত্রিক বা কুসংস্কারের ছায়া নেই। অর্ক তার বাবার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিল। ভোর হলো। শিউলি ফুলের গন্ধটা আজ আর অশুভ মনে হচ্ছে না। সুচরিতা বৌদি আর ছোট মিমিকে সাথে নিয়ে কবিতা বারান্দায় এসে দাঁড়ালো। অর্ক কবিতার হাত শক্ত করে ধরল। সে বলল, কবিতা, আমি আর ব্যাঙ্গালোরে যাব না, আমি এখানেই কাজ খুঁজব। তোমাকে একা ছেড়ে যাওয়ার ভুল আমি আর কোনোদিনও করব না। সুচরিতা বৌদিও আজ অনেকটাই হালকা বোধ করছে। সে এতদিন ভয়ের রাজত্বে বন্দী ছিল, আজ সেও মুক্ত। বাড়িটা যেন এক আপদছাড়ার হাত থেকে মুক্তি পেল। কবিতার সেই ডিজিটাল ক্যামেরাটা আজ ডাস্টবিনে ফেলে দেওয়া হলো, কারণ সেই দুঃস্বপ্নের স্মৃতি সে আর বয়ে বেড়াতে চায় না। কয়েক মাস কেটে গেছে। কবিতা আর অর্ক এখন এক ছোট্ট সুন্দর ফ্ল্যাটে থাকে। সুচরিতা বৌদিও মাঝে মধ্যে এসে তাদের সাথে সময় কাটিয়ে যায়। কবিতার শরীরে আর কোনো লাল দাগ নেই, আছে শুধু এক শান্ত তৃপ্তি। সে বুঝেছে অন্ধকারের আলপনা দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। বিশ্বাস আর ভালোবাসা আলোই হলো জীবনের আসল নকশা। পুজোর ছুটিতে অর্ক যখন কবিতাকে নিয়ে বেড়াতে যাওয়ার কথা বলল, কবিতা হেসে অর্কর কাঁধে মাথা রাখলো। জানালার বাইরের দিকে এক ঝাঁক সাদা মেঘ ভেসে যাচ্ছে। কবিতা জানালো, আজ তার জীবনে সত্যিকারের রূপকথা শুরু হলো, যেখানে কোনো তান্ত্রিকের মন্ত্র নেই, আছে শুধু দুটো মনের নির্মম ভালোবাসা। বন্ধুরা, আজকের এই রহস্যময় গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু।
কারণ আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন গল্প লিখতে উৎসাহ দেয়। আর এমন আরও রোমাঞ্চক এবং সামাজিক সচেতনমূলক বাংলা অডিও স্টোরি শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেল বাটনটি বাজিয়ে রাখুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।